নমস্কার, আমি প্রদীপ। আজকের এপিসোডটা কিন্তু বেশ অন্যরকম। এটা আমার কাছেও না একটা অদ্ভুত একটা ব্যাপার, আবার খুব স্বাভাবিকও বটে। দেখুন, আমি দুটো শব্দ পাশাপাশি বলছি। একদিকে বলছি অদ্ভুত, আবার বলছি স্বাভাবিক আমার জীবনে। কেননা আমার সাথে যে মানুষটি এই মুহূর্তে আছেন, আপনারা যাকে এপিসোডে দেখতে পাচ্ছেন, তিনি তার জীবনের যে জার্নি শুরু করেছিলেন কোথা থেকে, একটা সামান্য জায়গা থেকে তিনি শুরু করেছিলেন, এবং স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতা কিন্তু তাকে আজকে যে স্তরে পৌঁছতে সাহায্য করেছে, সেটা কিন্তু সত্যি অদ্ভুত একটা ব্যাপার। কেননা আমাদের এই মুহূর্তে বিশ্বের যদি আমি 5 জন ব্রেস্ট ক্যান্সারের ওপর যাদের ভালো দখল আছে, তেমন ডাক্তারবাবুর কথা যদি বলি, সার্জনের কথা যদি বলি, দেবাশিস দা ইনি কিন্তু তাদের মধ্যে একজন। এখন ঘটনাচক্রে আমরা বসে এপিসোড করছি, তো এটা আমার কাছে একটা বিশাল পাওয়া দেবাশিস দা। আমি তোমাকে কি বলবো, একেবারে কেজো কথা যেটা আর কি, আরেক দেবাশিস দাকে আমি বলি, মা নর্মদার যিনি পরিক্রমা করেছেন, যে এই এপিসোডে তোমাকে স্বাগত জানাচ্ছি। তো তোমাকেও ঠিক আমি এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। একেবারে সরাসরি তোমার কাছে আমি একটা জিনিস জানবো, যেটা আমি তো জানি, কিন্তু এখন মানুষের জন্য তোমার কাছে আমি প্রশ্ন করছি, দর্শকের জন্য প্রশ্ন করছি বা ভক্তদের জন্য। আধ্যাত্মিকভাবে ভগবানের কাছে সবাই প্রচুর কিছু চায়। মারা, তুমি গাড়ি দাও, হে ভোলে বাবা তুমি এই দাও, ওই দাও, সেই দাও। তো সবার চাওয়া তো তারা পূরণ হচ্ছে না, তাই অভিযোগের শেষ নেই। মা তুমি আমাকে দেখলে না, তোমাকে কত দিন ধরে, কত বছর ধরে আমি ডাকি। তো আপনি কি এমন জীবনে আধ্যাত্মিকভাবে চেয়েছিলেন, আজকে পৃথিবীর মধ্যে 5 জনের মধ্যে আপনি একজন, এটা কি করে হয়? প্রদীপ, প্রথমেই আমি তোমার দর্শকদের আমার নমস্কার। সত্যি তুমি যেটা বলছো, আমাদের দেখা হওয়া বা আজকে তোমার সঙ্গে এই ইন্টারভিউটা একটা অদ্ভুত এবং সামান্য। তুমি যেভাবে বললে ঠিক আমার জন্যও এটা সামান্য, হয়তো শুনতে গেলে অদ্ভুত হয়। আজকে আমার নিজের যে আমি যে ভগবানের কাছ থেকে পেয়েছি, ভগবান বলবো না, আজকে আমি যা চেয়েছি হয়তো তাই পেয়েছি। অ্যান্ড কেন পেয়েছি তাও আমি বলতে পারি। প্রথমে বলবো কৃপা। আমি মনে করি আমাদের সবাইকার, আমরা সবাই হয়তো চাই, কিন্তু অনেক সময় হয় না। কৃপা বলে একটা কোথাও জায়গা আছে, কিন্তু সেটা ছাড়াও আর একটা সব থেকে বড় জিনিস হচ্ছে ভয় ভক্তি করে চাওয়া। আর যখন চাইছো তার সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট না থাকা। একটু পরিষ্কার করো, এটা একটু পরিষ্কার হতে চাই। যে আমরা অনেক সময় চাই, চাওয়ার সঙ্গে একটা আমাদের একটা তার সঙ্গে একটা ডাউট থাকে, আমি যে চাইবো এটা কি পাবো, এটা তো সম্ভব হয় না। আর আমি আমার প্রথম জীবন থেকেই আমি একদম পিছিয়ে যেতে চাই। ক্লাস 1 বলো, ক্লাস 10, ক্লাস 12, প্রতিটা জায়গায় যা চেয়েছি তাই পেয়েছি। আর এখনও আমি মনে করি এটা আশীর্বাদ নিশ্চয়ই। কিন্তু যখন চেয়েছি, চাওয়ার ভেতরে এক্সপেকটেশনটা হচ্ছে যে আমি যখন চাই নয়, এটা আমার ডিজায়ার। হয়তো আমি মনে করি যে আমরা এই জীবনে এসেছি সব জিনিস ভোগ করার জন্য। তো যখন চেয়েছি, এটা ধরেই নিয়েছি যে পাবো। যেমন আমি লাইট, ঘরে ঢুকে যখন লাইটের সুইচটা অন করছি, আমি চিন্তা করি না যে লাইটটা জ্বলবে কি জ্বলবে না, আমি ধরেই নিই যে লাইটটা জ্বলবে। তাই জন্য আমি যখন চাইছি, আমি ধরেই নিই এটা আমি পাবো, এটা আমার প্রাপ্য। আর এটা আমার, যখন চাইছি আমি দেখে নিচ্ছি যে এটা আমার হয়ে গেছে। আমি যেমন মনে করি, আমি এটা খুব মানে এটা আমি রেগুলার আমার বন্ধুবান্ধবদের দেখাই, বা আমি যখন ট্রাভেল করি, গাড়ির পার্কিং।
আমি যখন চাই যে কোনো জায়গায় যেখানে যাব ঠিক তার বাইরে গাড়ির পার্কিং খুলে যায়। মানে আমি এটা নিয়ে আমি কোনো করতে চাই না, মানে অ্যাবসলিউটলি যে যেখানে গেলাম গাড়ির পার্কিং খুলে গেল। আমি যখন আমার স্টুডেন্ট অবস্থায় প্রথম আমি বিলেত যাচ্ছি, আমার আপগ্রেড হয়ে গেল ফার্স্ট ক্লাসে, বা যা চাইছে এগুলো, মানে মানুষ কি হয়, বা কোথাও ডাক্তারি পেতে হবে, ডাক্তারি সিট পাবো ক্লাস 12-এ, ঠিক যতটুকু নম্বর দরকার ততটুকু নম্বর উঠে এলো। মানে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে জীবনে। তো সারা জীবন ইচ্ছে ছিল যে ইংল্যান্ডে লন্ডনের সব থেকে বড় হাসপাতালে কাজ করব এবং হার্লি স্ট্রিটে প্র্যাকটিস করব। সেটাও পূর্ণ হয়ে গেল। আমি মানে সত্যি বলছি, যা ভগবানের কাছে যা চেয়েছি তা পেয়েছি। এই জন্যেই যে কখনো চাওয়ার ভেতরে কোনো ডাউট রাখিনি বা কোনো দিন ভয় পাইনি। যে চাওয়ার ভেতরেও কখনো আমি কোনো বাউন্ডারি রাখিনি। লোকেরা বলে আরে এটা চাওয়া উচিত কি উচিত নয়, সেই জিনিসটাও আমি মনের ভেতর থেকে কোনো দ্বিধা করি না। এতে কোনো লজ্জা নেই। চাইতে গেলে লোকেরা চাওয়ার সময় লজ্জা করে বা ভয় পায় যে এটা হবে কি হবে না। সেইটা যখন চলে যাবে, যা চাইবে তাই পাবে। আমি তোমাকে এত সময় শুনছিলাম, আমি জানি না যারা শুনছে তারা এই এতটা কথা তোমার মুখ থেকে শোনার পর তারা কি বুঝছে। আমি যেটা বুঝছি আর কি, আমি একটু ঘুরিয়েই বলবো। রবি ঠাকুরের একটা গান আছে জানো তো, ওই না চাইলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে ফিরে, মানে ত্যাগ করলে ফিরে আসছে। আবার রামপ্রসাদের গান যখন আমরা শুনছি, তাকে ডাকার মতো ডাকতে যদি পারি, না আসে সে পারবেই না। এবার তুমি কিন্তু বলছো অন্য কথা। তুমি বলছো যে আমি চাই বা না চাই, চাওয়া কিন্তু পূরণ হচ্ছে, এবং সেই জায়গা থেকে বিশ্বাস এবং অবিশ্বাসের বাইরে গিয়ে আরেকটা সম্পর্ক। সেই সম্পর্ক যেমন আমরা ঘরের সুইচটা দিলে পরে আলোটা জ্বলবে কি জ্বলবে না সেই শঙ্কা মনের ভেতর আসে না, ঠিক তেমনিভাবে চাই বা না চাই, যার থেকে আশা করছি, সামনের মানুষটা হোক, আলোর সুইচ হোক। আচ্ছা, ভগবানের ক্ষেত্রে ভগবানকে যেহেতু চোখে দেখা যায় না, তার বিশাল ক্ষমতা, তার ইচ্ছে অনিচ্ছেতে পাতা নড়ে ইত্যাদি ইত্যাদি সংস্কার ভেতরে আছে। তো তোমার মধ্যে এই সংস্কারের জায়গাটায় না পরিষ্কার আছো তুমি। মানে এই যে চাওয়া এবং না চাওয়ার বাইরে থেকে যা চাই তাই যেন স্রোত কেউ জুগিয়ে যাচ্ছে, আবার যে মুহূর্তে চাই সেটাও হয়, আবার যেটা না চাই সেটাও আরেকটা চাওয়া। যে আমি চাইছি না যে এই মুহূর্তে এখানে ইলেকট্রিক চলে যাক, কেননা আমি শ্যুট করছি। তো সেই না চাওয়াটাও কিন্তু একটা চাওয়া। তো এই যে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমি যদি ভগবান বলি, ঈশ্বর বলি, প্রকৃতি বলি, শক্তি বলি, যে নামেই তাকে বলি না কেন, তো তার সাথে তো তোমার তো একটা চেতনে অবচেতনে একটা সম্পর্ক তুমি সাধন করেছো। হ্যাঁ, এটা সেটা কি বলা যায়? না না, যখন ছোট ছিলাম, যখন বুঝতাম না, তখন এগুলো অবুঝে করতাম। কিন্তু এখন যত বয়স বেড়েছে বা অভিজ্ঞতা বেড়েছে, তাতে বুঝে গেছি যে এখানে আমি ল অফ অ্যাট্রাকশন বলো বা ইউনিভার্সাল ক্রিয়েশন বলো, আমি মনে করি যে আমাদের যখন বলা হয় অহং ব্রহ্মাসি, আই এম ইট, যে আমি তো আমি যদি সেই জিনিসটা আমি আমার ক্রিয়েশন নিজেই করতে পারি। আর একটা খুব ভালো কথা পড়েছিলাম একবার, যে আমি দীপক চোপড়া একবার কোথায় লিখেছিলেন, বহু বছর আগেকার কথা, আমি তখন পড়েছিলাম যে ইফ ইউ ডু নট ক্রিয়েট ইউর ওন ডেস্টিনি, ইউ উইল বি সাকড ইনটু সামবডি এলসেস ডেস্টিনি। তো সেটাতে এইগুলো যেমন পথে আমরা এই আধ্যাত্মিক পথে এগিয়েছি, তখন শিখেছি যে কি করে নিজের ডেস্টিনি ক্রিয়েট করা যায়। আমরা প্রতিটা মানুষ বসে থাকি যে আমাদের কেউ জুগিয়ে দেবে, এ নয় যে হ্যাঁ আমি চেয়েছি, কিন্তু চাওয়ার পেছনে যে চেষ্টাটা আমাকে করে যেতে হয়,
কি হয় যে আর তারপরে এটা একটা কি বলা হয় মানে ডমিনো এফেক্ট তৈরি হয়, একটার পর একটা যখন ছোট ছোট জিনিস মানে অ্যাকিউমুলেট করে, ওগুলো অ্যাড আপ করে, বিরাট জিনিসগুলো আসতে কোনো অসুবিধা হয় না। মানে অদ্ভুত অদ্ভুত, মানে আমি যা চাইবেন, মানে আমি এটা বলি না যে এটা, কিন্তু যেটা চাইছি তার সঙ্গে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট থাকলে হবে না। দেবাশিস দা, আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছি আর কি বারবার, কেননা এইটা না বড্ড জটিল একটা ব্যাপার, কিন্তু এই ইকুয়েশনটা বড্ড জটিল। আমি যারা এই মুহূর্তে দেখছেন আর কি, বা চলো আমি নিজেকেও যোগ করি এর সাথে, আমরা ভগবান সম্পর্কে আমাদের কাছে একটা ধারণা হয়েছে যে তার কাছে সব কিছু আছে, যাকে চাইলে পাওয়া যায়। আবার অনেকে বলছে যে যা তা খুশি চাওয়া যায় না, তার কাছে এইটা চাইলে দেবে বা এইটা চাইলে দেবে না। তো আমাদের মধ্যে একটা সংস্কার হয়ে আছে, এগুলো কন্ডিশনিং, এগুলো পিওর কন্ডিশনিং। হ্যাঁ, এইগুলো কন্ডিশনিং আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যে বাচ্চাটা যখন জন্মাচ্ছে সে কিন্তু পিওর, তার কোনো কন্ডিশনিং নেই, কিন্তু ওভার টাইম প্লাস আমরা মনে করি যে আমাদের পূর্বজন্মের কিছু কন্ডিশনিং আছে যেগুলো সংস্কার বলা হয়, যেগুলো আমাদের ভেতরে ঢুকে থাকে সাবকনশিয়াস মাইন্ডে। এগুলো কিন্তু সায়েন্টিফিক ব্যাপার আছে, আমাদের ডিএনএ কিন্তু এগুলো ক্যারি করে, লোকের ডিএনএ মেমোরি ক্যারি করে। তো ঠিক আছে, এগুলো কন্ডিশনিং, কিন্তু একবার আমরা ওইগুলোর থেকে বেরিয়ে আসতে পারি, তখন আমরা মনে করি যে তখন দেখবে যে অদ্ভুত, মানে যেটাকে বলা হয় পিওর ম্যাজিক, পিওর আমরা মিরাকেল মনে করি, পিওর ম্যাজিক মনে করি, যেহেতু আমরা এর লজিক দেখাতে পারি না। কিন্তু তুমি যদি ওটাকে জানো এর সায়েন্টিফিক বেসিসটা কি, তখন এটা আর মিরাকেল আর ম্যাজিক নয়। কিন্তু আমি ঠিক এই জায়গাতেই আসতে চাইছি ঘুরে ফিরে। ধরো এই সংস্কারটা পরিষ্কার হবে কি করে? ধরো আমার মধ্যে, আমাকেই তুমি নাও, যে আমি আমার মধ্যে এই সংস্কার পড়ে আছে যে ভগবানকে চাওয়া যাবে না, চাইলে তিনি রেগে যাবেন, বা এই চাই। তো কিন্তু সেই জায়গা থেকে আমার যে কন্ডিশনিং যেটা হয়ে পড়ে আছে, সংস্কার হয়ে পড়ে আছে, আমি এই বয়সে নিজেকে ক্লিন করব কি করে? ভগবানের সাথে নতুন করে যদি সম্পর্ক স্থাপন করতে চাই চাওয়া পাওয়ার জায়গা থেকে, কৃপাও তো একটা চাওয়া। এখন সেইখানেই এখন আমি যেটা বলছি, এটা এখনকার অভিজ্ঞতা বা এখনকার নলেজ ব্যাকগ্রাউন্ডে বলতে পারি, তুমি আর ভগবান তো আলাদা নয়, তুমি তো নিজে ক্রিয়েট করছো। আমাদের ভেতরেও তো সেই ভগবানের স্পার্কটা তো আমরা ওইটাই একই রয়েছে। একবার তুমি ওই ভগবানের স্পার্কটাকে তোমার ভেতরে যখন তুমি রেকগনাইজ করতে পারছো, সেই স্পার্কটাতে তুমি যা ইচ্ছে ক্রিয়েট করতে পারছো। সেই আলাদিনের আশ্চর্য প্রদীপে ঘষলে যা চাইছো তাই পেয়ে যাবে, সেই জিনিসটা তো তোমার ভেতরেই রয়েছে। মানুষ এই যে গল্প কথা বা গুপি গাইন বাঘা বাইনের যে চাওয়া, হ্যাঁ, নিষ্পাপ চাওয়া, যা চাইছে তারা পাচ্ছে, ঠিক আছে। সেই জিনিসটা যখন আমাদের মনে চলে আসছে, ধরে নাও গুপি গাইন বাঘা বাইনের গল্পটা মনে করে দেখো, তারা একবার তাদের বলে দেওয়া হলো তোমার বর দিয়েছি, সে যখন ওটাকে বিশ্বাস করে গেল, তোর সব জিনিস ফলতে আরম্ভ করে গেল। তো বিবেকানন্দ লিখেছিলেন না, এভরি হিউম্যান বিইং, উই আর অল ডিভাইন বিইংস ইন আ হিউম্যান ফর্ম। তো আমাদের সবাইকার ভেতরেই ডিভাইন আছে। তো ওই কথাটাকে তুমি সবই শুনছো কিন্তু বিশ্বাস করতে পারছো না। যেদিন তুমি বিশ্বাস করে যাবে যে আহং ব্রহ্মাসি, আমি সেই, তখন তোমার কাছে ক্রিয়েট করা বা এই পৃথিবীটাতে তুমি তো সেই লীলাটা তুমি ক্রিয়েট করছো, তো তোমার লীলা তুমি ক্রিয়েট করবে। আমি বলছি না যে আমি ভগবান, কিন্তু প্রতিটা মানুষই ভগবান। আমরা যখন বলছি যে অপরকে ভগবানের মতন পুজো করো, তার ভেতরেও যে ভগবানটা আছে, আমার ভেতরেও সেই ভগবানটা আছে। আচ্ছা, এই বিশ্বাসটা পাওয়া যায় কোথায়? এটা কি কোনো মার্কেটে কিনতে পাওয়া যায়? 1 কেজি 2 কেজি বিশ্বাস নিজের ভেতরে নিয়ে নিলাম, খেয়ে নিলাম? সেইখানে কিছু ডিসিপ্লিন চলে আসে, সেইখানেই ডিসিপ্লিন চলে আসে।
হয়তো যেমন আমাকে আমি আবার বহু লোককে শুনেছি বা বহু লোককে দেখেছি, একজন বলতেন যে এই যে ভগবান বা এই সুপার কনসিয়াসনেস বা সুপার ইন্টেলিজেন্স, এর যে একে দেখা পাওয়া যায়, কখনো কখনো আমরা লাফিয়ে পাঁচিলের ওপারে কি আছে সেটাকে কখনো কখনো দেখতে পাই। একবার ঝলক পেলাম কিন্তু চলে এলো, তখন আমাদের বিশ্বাস হয় হ্যাঁ হ্যাঁ আছে। কিন্তু এমন কোনো জিনিস আছে যেখানে আমি একটা সিঁড়ি দিয়ে উঠে গেলাম, উঠে গিয়ে ওই পার্টটা দেখতে পারলাম, যতক্ষণ চাইলাম ওখানে থাকলাম, আবার ফিরে আসবো। তো আমার জীবনে ক্রিয়াযোগ ঠিক সেইভাবে এসে গেল। সো ক্রিয়াযোগ এমন একটা ডিসিপ্লিন আমার ভেতরে এলেন, তাতে আমার বিরাট চেঞ্জ আসে জীবনে। তখন আরও এই যে কন্ট্রোলটা, আমাদের ক্রিয়াযোগের একটা পার্ট আছে যেখানে ভয়টাকে কাটিয়ে দেওয়া হয়। দেবাশিস, তা আমি এই জায়গাটা এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটাকে একটু অন্যভাবে রাখবো তোমার কাছে। আসলে তুমি যেখানে বলছো না যে অহম ব্রহ্মাস্মে, আমি তো সেই ব্রহ্ম, আমি সেটাকে না একটু পরে কোশ্চেনটাকে নিয়েছি, আমি অন্যরকমভাবে অন্য অ্যাঙ্গেলে ধরলাম। আচ্ছা, এই যে বিষয়টা যেখানে বিশ্বাস তৈরি হবে কি করে, বিশ্বাস কি মার্কেটে পাওয়া যায় কি না, এটা বললাম এই কারণেই, কেননা আমি সেই ডিসিপ্লিনটার জায়গায় যেতে চাইছি। একেবারে সহজ সরল ভাষাতে তোমার থেকে জানতে চাইছি ডিসিপ্লিনের ক্ষেত্রে। মানে ধরো এই মুহূর্তে আমি অনেককেই বলতে শুনেছি যে তার ভয় লাগে কোথাও থেকে ভোলে বাবার সামনে বসতে, বা সে হয়তো মেডিটেশনে বসছে, ঠিক, তো তার না ভেতরে ভয় লাগে। মানে আজকে ধরো তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, তোমার সাথে তো ফোনে কথা হচ্ছিলো, তুমি তখন বলছিলে যে দেখো প্রদীপ, আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে কিন্তু আটকাবার চেষ্টা করে, আমাদের কুণ্ডলিনী যাতে জাগরিত না হয়, লড়াইটা সেই জায়গায়। তো এই বিশ্বাসের যে তৈরি, তার জন্য যে ডিসিপ্লিন, হ্যাঁ, তো তুমি সেই জায়গাটা একটু একটু ইলাবোরেটলি, একটু সহজ ভাষায় একটু বলো না প্লিজ। তো আমাকে প্রথম এই কুণ্ডলিনীর ব্যাপারটা আমাকে আমার এক দুঃসম্পর্কের জামাইবাবু, আমি বোম্বে থাকতাম, বোম্বে বড় হই, তো তারা বোম্বেতে বেড়াতে এসেছিল। তো বোম্বেতে একটা এলিফেন্টা কেভস বলে জায়গা আছে, তো সেখানে শিবের ঠাকুরের মূর্তি আছে। তো তিনি রাত্রিবেলায় ওখানে বেরিয়ে এসে গল্প করছিলেন যে পদ্ম ফুলের আকারটা, ওই পদ্ম ফুলের ডাঁটিটা কি, এই স্পাইনাল কর্ডটা কি, আর ফুলের পাতাগুলো হচ্ছে সহস্র চক্র। উনি আমায় প্রথম বলেছিলেন, আমি তখন ক্লাস 8-এ পড়ি, ওটা কিন্তু মাথায় গেঁথে গেছিলো কুণ্ডলিনীর শক্তি। আর উনি তখন গল্প করেছিলেন যে তুমি ওইটাকে নিজের ওই কনসিয়াসনেসটাকে তুমি যদি তুলতে পারো, তোমার ভেতরে সুপার পাওয়ার আসবে। আমরা সবাই সুপারম্যান দেখতাম, স্পাইডারম্যান দেখতাম, ব্যাটম্যান দেখতাম, তো সুপার পাওয়ার তো সবাইকারই লোভ হয়। তো এগুলো সেই প্রথম মানে কৌতূহল জাগে। আর অফকোর্স মানে বাঙালি পরিবার, রামকৃষ্ণ মিশনে যাওয়া আমাদের একটা রেগুলার অভ্যেস ছিল। আমি বোম্বেতে থাকতাম, আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূর খারে রামকৃষ্ণ মিশন। প্রতি সন্ধেবেলায় আরতি যেতাম। সেটা একটা ডিসিপ্লিন ছিলই। প্লাস আমার ঠাকুমা, জানে আমি বড় মা বলতাম, তিনি আমাকে ধ্যান করা শেখাতেন। সেটা কত বছর বয়স? তখন আমার 10 বছর বয়স। উনি আমায় ধ্যান করতে শিখিয়েছিলেন। তো এইটাই বলবো কৃপা, যে আমি এদের বাড়িতে জন্মেছি, এদের সঙ্গে। তো তখন কি শিখিয়েছিলাম, কেন শিখিয়েছিল কিছু বুঝতে পারিনি, কিন্তু কিছু জিনিস শিখিয়েছিলেন। তো বহু বছর কেটে যায়, তারপরে অনেক ঘটনা ঘটে, মানে সে ক্লাস 12-এ নম্বর পাওয়া থেকে ডাক্তারি পাওয়া, অদ্ভুত মানে মিরাকেল যেগুলো বলা হয় সেগুলো ঘটলো। যাই হোক, বহু বছর কেটে গেল। 2007 সাল চলে আসি, আমার মা মারা গেছে। সেই দিনই মা যেদিন মারা যায় সেই দিনই প্রথম আমি স্বামী বিবেকানন্দের বেদান্তর উপরে একটা বই পড়তে আরম্ভ করি। সেই আমার পড়াশোনা আরম্ভ হয়।
তার আগে অফকোর্স আমি বলছি না যে আমার ডাক্তারি কিছু খারাপ ছিল, আমি অলরেডি ইংল্যান্ডে আছি, এফআরসিএস হয়ে গেছে, ভালো পজিশনে, মানে আমার একটা উন্নতি হওয়ার জায়গা দেখছি। কিন্তু সেই আরম্ভ হলো আমার পড়াশোনা করা, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল না। পড়তে পড়তে হঠাৎ অটোবায়োগ্রাফি অফ যোগী যোগানন্দ পরমহংস আমার হাতে পৌঁছয়। খুলে একটা ছবি দেখতে পাই, তো খুলে ছবি দেখি, তো ছবি হচ্ছে, আচ্ছা যোগানন্দর ছবি বারবার দেখতাম, কেন আমার মামার বাড়ি ছিল মানিকতলায়, ওইখানে গড়পাড়ের পাশে, এনার ওখানে বহু লোকের বাড়িতেই যোগানন্দর বাড়ির ছবি ছিল, কে ছিলেন কিন্তু তখন বুঝতে পারতাম না, ওনার প্রতি একটা বিরাট অ্যাট্রাকশন ছিল, সেটা তো হলো। কিন্তু বইটা খোলার পর দেখি আরে এই ভদ্রলোকের ছবি তো আমার বাড়িতে রয়েছে। তার নাম ছিলেন ভূপেন্দ্রনাথ সান্যাল। ভূপেন্দ্রনাথ সান্যাল, যাকে মাস্টারমশাই বলা হয়, বিশ্বভারতীর প্রথম প্রিন্সিপাল ছিলেন, রবীন্দ্রনাথের সঙ্গে খুব যুক্ত ছিলেন। উনি ছিলেন আমার ঠাকুরদাদা, ক্লাসমেট, বন্ধু এবং গুরু, বা আমার বড় মার গুরু। উনি ওনাকে ক্রিয়া যোগ শিখিয়েছিলেন, কিন্তু আমি সেটা যে ক্রিয়া শিখলাম কি না সেটা জানতাম না। যাই হোক, তখন আমি, কিন্তু আমার বাবা কাকা এরা কেউ এটার বিষয়ে কিছু জানতেন না, তারা এই ব্যাপারে তাদের কোনো এক্সপিরিয়েন্স, জিজ্ঞেস করলাম যে পেলাম না। তারপরে আমার খোঁজ শুরু হলো, খুঁজতে খুঁজতে তখন আমি লাহিড়ী মহাশয়, এই যে আমাদের যে ক্রিয়াযোগের পরম্পরাটা হচ্ছে লাহিড়ী মহাশয়ের থেকে, তো ভূপেন্দ্রনাথ সান্যাল ছিল লাহিড়ী মহাশয়ের শালক, ওনার সবথেকে ইয়াংগেস্ট শিষ্য, যে সেলফ রিয়েলাইজেশন পেয়েছিলেন 17 বছর বয়সে। তো আর ভূপেন্দ্রনাথ সান্যাল, যেনাকে মাস্টার মহাশয় বলা হয়, উনি আমাদের ফ্যামিলিকে করেছেন। তখন আমি গিয়ে লাহিড়ী মহাশয়ের গ্রেট গ্র্যান্ডসন শিবেন্দু লাহিড়ীকে খুঁজে পাই, ওনার কাছ থেকে দীক্ষা নিই। তারপরে যাকে বলা হয় জীবন কমপ্লিটলি অন্যদিকে, লাইফ এরিথমেটিক প্রোগ্রেশনে 1+1 2 হয়, জিওমেট্রিক প্রোগ্রেশনে চলতে আরম্ভ করো, যেখানে জিওমেট্রিক প্রোগ্রেশন 1+1 = 100 হয়ে যাচ্ছে, যেখানে টাচ করছি। আর তার সঙ্গে আমাদের যে প্র্যাকটিসগুলো আছে তার সায়েন্টিফিক মানেগুলো, ফিজিওলজিটা আমি খুব ভালো বুঝতাম, মানে ক্রিয়াটা খুব সায়েন্টিফিক, মানে প্রসেস, যেখানে আমাদের কি করা, আমাদের মানে নিজেরা কি সেলফ রিয়েলাইজেশন, সেইটাই তো আমরা সবাই জানতে চাই, যে আমরা কে, সেইটাই সেলফ রিয়েলাইজেশন। বা স্বামী যোগানন্দ, পরমহংস যোগানন্দ, উনি কিন্তু পৃথিবীর সব জিনিস নিয়ে লিখেছিলেন বা বলেছিলেন বা শিখিয়েছিলেন, যেমন ল অফ সাকসেস, কী করে সাকসেস পেতে হয়, এই সব জিনিসগুলো উনি লিখেছেন, খুব অদ্ভুত ভালো লিখতেন বা শিখিয়ে গেছেন। আর ক্রিয়ার যে সায়েন্টিফিক জিনিসগুলো লিখেছিলেন, কিন্তু আমার যেহেতু ডাক্তারি ব্যাকগ্রাউন্ড ছিল, ওগুলোকে আমি আরও ভালোভাবে বুঝতে শিখেছি। যেমন আমরা বলি মেডিটেশন করতে গেলে মন চঞ্চল হয়ে যায়, মন বোঝে না, কিন্তু ক্রিয়া এমন প্রসেস যেখানে একটা জায়গায় কনসেন্ট্রেশনের দরকার হয় না, কনসেন্ট্রেশনটা রোটেট করে। আচ্ছা, এটা একটু তোমার থেকে একটু ডিটেলসে কি বলা যাবে এপিসোডে এইভাবে? হ্যাঁ, আমি ডিটেলসের, মানে ক্রিয়াটা তো ছোট করে গোপন, মানে বিরাটে, যে কনসেন্ট্রেশন, যে মেডিটেশনটা জিনিসটা কি, যে বিইং ইন নো মাইন্ড। আমাদের এখন কথা, আমাদের গুরুদেব বলেন যে মাইন্ডফুলনেস কথাটা, অ্যাকচুয়াল কথাটা ইজ নট ফুলনেস, ইট ইজ এমটিনেস। মাইন্ড হ্যাজ টু বি এমটি। মানে আমরা কি করি, অল দ্য টাইম ফাংশন করি অ্যাজ এ রেজাল্ট অফ প্রিভিয়াস কন্ডিশনিং, মানে আমাদের ওপরে যে সংস্কার কন্ডিশনিং চলছে, আমাদের সেরিবেলাম যে সেন্ট্রাল ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভেতরে মেমারি রয়েছে, আমাদের উপরে যা শেখানো হয়েছে সব ভয় ভক্তি সব ঢোকানো রয়েছে। যেদিন আমরা ওই জিনিসটাকে সরিয়ে দিতে পারি, তখন আমরা নো মাইন্ড জোনে চলে যাই। সো
সো ক্রিয়ার যে সায়েন্টিফিক প্রসেস ইটস আ ফিজিওলজিক্যাল প্রসেস। তো আমাদের কি হয়, এই যে ইরা পিংলা বলছে সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম উইচ ইজ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে আমাদের ভেতরে। আর আমাদের যে নর্মাল লোক সবাই সিম্প্যাথেটিকে নার্ভাস সিস্টেমে সিম্প্যাথেটিক রেসপন্সে বেঁচে থাকি, যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। আমরা কনস্ট্যান্টলি ফাইট অ্যান্ড ফ্লাইট, আমরা পালিয়ে যেতে চাইছি, স্ট্রেস রয়েছে। যেদিন ওই ফাইট অ্যান্ড ফ্লাইট থেকে আমরা বেরিয়ে এসে প্যারাসিম্প্যাথেটিকে, যেখানে জয়, লাভ, মানে আনন্দতে চলে যাব, দ্যাট ইজ ওয়েন আমাদের সেন্ট্রাল কন্ডিশনিংটা চলে যায়। আর আমরা তখন we see and we are in that zone. লোকেরা বলে না জোনে চলে গেছে, you are in that zone যেখানে you are in no mind state. আচ্ছা দেবাশিস দা, আসলে এই যে পুরো প্রক্রিয়াটা আসলে এটাই কি ডিএনএর স্ট্রাকচার বদলে যাওয়া? ডিএনএ স্ট্রাকচার বদলে যাওয়ার কথাটা আসছি, আমাদের ক্রিয়াতে ওখানে কি করে হয় সেটা আমি আসছি। কিন্তু ফার্স্টে দরকার হচ্ছে যে টু রিচ দ্যাট নো মাইন্ড স্টেট। একবার নো মাইন্ড স্টেটে যদি চলে যায়, এটা হচ্ছে মেট্রিক্স সিনেমায় দেখাচ্ছে যে ইউ রিচ দ্য মেট্রিক্স ওর ইউ রিচ দ্য ফোর্স, স্টার ট্রেকে, সায়েন্স ফিকশন সব কিছু কিন্তু বারবার ওই দিকেই নিয়ে যাচ্ছে আমাদের, যে আমাদের নো মাইন্ড জোনে যেমন করে পৌঁছতে হবে। তো ওই নো মাইন্ড জোনে যদি যখন তুমি লঙ্গার ইউ আর প্রেজেন্ট ইন দ্যাট নো মাইন্ড জোন, একটা অদ্ভুত ডাউনলোড হয়। যখন তুমি তখন বলবে, সেই তাকে ঈশ্বর বলো, ভগবান বলো, ব্রহ্মা বলো, আল্লাহ বলো, ম্যাট্রিক্স বলো, দি ফোর্স বলো, সব এক। তুমি যখন ওই জায়গায় পৌঁছে যাবে, এভরিথিং বিকামস, ইউ ডাউনলোড ইন্টেলিজেন্স, দ্যাট সুপার। সব জিনিসই মেমারি ব্যাংকে রয়েছে ওখানে, কিন্তু তুমি ওইখান থেকে ডাউনলোড করছে পাচ্ছ। একটা সেই ফেরি টেল ছিল, জ্যাক এন্ড দ্য বিনস্টক দিয়ে উঠে লাফিয়ে চলে গিয়ে জ্যাক জিনিস নিয়ে পালিয়ে আসতো ওপর থেকে, সেই ঠিক ওইখানে এমন অদ্ভুত ট্রেজার হাউস, তুমি যা চাইবে ওখান থেকে তুলে নিয়ে নামিয়ে চলে আসতে পারবে। সো ফার্স্টে ওই নো মাইন্ড জোনে পৌঁছে শেখানো হয় ক্রিয়াতে। সো মেডিটেশনটা কি, যে ওয়ের আমরা বলি যে আমরা মেডিটেট করছি। মেডিটেশন ইজ নট অ্যান অ্যাক্টিভ প্রসেস, ইট ইজ এ প্রসেস ওয়ের তুমি মাইন্ডটাকে সাইলেন্ট করে দেবে অ্যান্ড ইউ আর ইন কমিউনিকেশন উইথ দ্যাট ফোর্স। এবং সেটা জেনারিক হতে হবে। হ্যাঁ, জেনারিক, অর্গানিক হতে হবে। হ্যাঁ, আর সেখানে যখন তুমি ওই কানেকশনটা জয়েন হয়ে যাবে, তখন তুমি ইউ আর ইন ওয়ান উইথ দ্য সুপার ইন্টেলিজেন্স অর দ্য পাওয়ার অর দ্য ফোর্স বা গড। তুমি আর ঈশ্বর তখন এক হয়ে যাচ্ছ। সেই সময় ক্রিয়েশন বিকামস ইজি। আচ্ছা, এইবার কথা আসছে ডিএনএ। আমাদের অটোবায়োগ্রাফি অফ যোগীতে আমাদের পরমহংস যোগানন্দজি লিখছেন যে তুমি ক্রিয়া প্রাণায়াম করলে তোমার কর্মকে তুমি ধুয়ে দিতে পারো বা কর্ম চেঞ্জ হয়ে যাবে। বাট বেসিক্যালি ওটা সায়েন্টিফিক রিজন তুমি যদি দেখো, আমাদের ডিএনএ ইজ বেসিক্যালি লাইক স্টোরেজ, মেমোরি ক্যারি করে। মানে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স এভলিউশন হয়েছে, অ্যামিবা থেকে 10 অবতারের যে প্রোগ্রেশন হয়েছে, এভলিউশন হয়েছে, সেইখান থেকে আমি মাছ থেকে কচ্ছপ, কচ্ছপ থেকে আমি মানুষ, হোমোসেপিয়েন, এক কথা বলে 84 কোটি জনি পেরিয়ে আমরা আজকের এইখানে পৌঁছেছি। হ্যাঁ, সেই মেমোরিটা রয়েছে কিন্তু। হ্যাঁ, তার সঙ্গে আমাদের, হ্যাঁ জিন বলছি, তার সঙ্গে সেই ভয়গুলো থাকছে। প্লাস হয়তো আমি সেইটার প্রুফ নেই হয়তো আমাদের কাছে, কিন্তু আমাদের সংস্কৃতিতে রয়েছে, মানে ওয়েস্টার্ন সায়েন্সে নেই, কিন্তু আমাদের সংস্কৃতিতে রয়েছে পূর্বজন্মের প্রারব্ধ, সেইগুলোও রয়েছে, সেই মেমোরিগুলো স্টোর রয়েছে। তো ওগুলোকে কী করে চেঞ্জ করা যায়? তো ডিএনএটাকে আমাদের ক্রিয়া প্রাণায়াম যেটা বলা হয়, একটা হাই পাওয়ার্ড অক্সিজেনেশন ব্রিদিং হয়। সেই ব্রিদিংয়ে কী হয়, আমরা ডিএনএর যে বন্ডগুলোকে অক্সিডাইজ করি বা আমরা ওটাকে মাস্ক করতে পারি। তো যে কোনো ঘটনা ঘটার জন্যে একটা অবজেক্ট লাগে, যেটা তুমি পুরুষ, ইট হ্যাজ টু হ্যাভ এ টাইম, কাল অ্যান্ড স্পেস।
এই তিনটে জিনিস যখন এক জায়গায় হয় তখনই একটা ঘটনা ঘটে। তো আমরা মনে করি যে আমাদের ডেস্টিনিতে এই ঘটনাটা ঘটবে, আমার ডেস্টিনিতে লেখা আছে। কিন্তু তুমি যদি ওই অবজেক্টটাকে মাস্ক করে দাও, যদিও তুমি ওই জায়গায় পৌঁছবে, টাইম অ্যান্ড স্পেস থাকবে, কিন্তু অবজেক্টটাকে দেখতে পাবে না টাইম অ্যান্ড স্পেস, তখন তোমার ওই ঘটনাটা ঘটবে না। আর সেইটাই ক্রিয়া প্রাণায়াম করে। আজকের এপিসোডটা কিন্তু আমি শ্যুট হতে হতে বুঝতে পারছি, মানে যারা আজকের এপিসোডের ভেতর থেকে রস পেতে চাইছে, শিখতে চাইছে, তাদেরকে বেশ কয়েকবার আজকের এপিসোডটা দেখতে হবে। নইলে এর প্রত্যেকটা লেয়ার বুঝে বুঝে দেখা এবং বুঝে ওঠার জন্য নিজেকে সময় দেওয়া মুশকিল আছে বিষয়টা। একেবারে শেষ প্রশ্ন তোমার কাছে যাই। ধরো তুমি আজকে যে পজিশনে আছো, তুমি লন্ডনে থাকছো, সারা পৃথিবীব্যাপী এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ তুমি, হ্যাঁ। চাওয়া পাওয়া নিয়ে যেহেতু কথা শুরু হয়েছিল, আমি বলি, দাদার সাথে একটু আগে কথা হচ্ছিল, মানে এই এপিসোডটা শুরু করার আগে, যে আমাকে বলছে প্রদীপ তুমি এর আগে কখনো তাজে এসেছিলে? বললাম না, আসিনি। তো এটা আমরা তাজ বেঙ্গল কলকাতা, সেখানে বসে শ্যুট করছি। ঘটনাচক্রে আমার তপভূমি নর্মদার প্রথম যে এপিসোড দাদা, সেটা হচ্ছে নদীর পাড়ে একটা গোল গলা টি শার্ট পরে, ঘাসের উপর ধুলো, হ্যাঁ, এলোমেলো চোখ মুখ, সেখানে বসে প্রথম এপিসোড শ্যুট হচ্ছে তপভূমি নর্মদার। তো সেই চ্যানেলে জার্নি হতে 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 আজকে আমরা তাজে বসে এটা শ্যুট করছি। তাজ বিশাল কোনো একটা ব্যাপার না, মানে কথার কথা আমি বলছি যে এটাও কিন্তু আমার কাছে কোনো ভাবনা ছিল না। মানে এটাও সেই আলো সুইচ জ্বালানোর মতো, যে আমি জানি আমার সমর্পণ আছে মা নর্মদার প্রতি এবং উনি আমার হাত ধরে আমাকে চালাচ্ছেন। নইলে তোমার কাছে আজকে এই যে আমরা দুজন বসে কথা বলছি, সেটা হতো না আমার জীবনে। কেননা আমি স্পিরিচুয়ালিটি নিয়ে না কোনো দিন ভেবেছি, না আজও ভাবনা কিছু আছে। এটা বুড়ো বয়সে এই এপিসোডগুলো আমি দেখব, তো সেই কারণে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তপভূমি আমি নর্মদা রেকর্ড করা শুরু করেছিলাম বুড়ো বয়সে। তপভূমি নর্মদা শুনবো এপিসোডগুলো, 366 এপিসোড, মানে একটা বছর কেটে যাবে। তো বুড়ো বয়সে কী হবে, অন্যের কণ্ঠ শুনতে ইরিটেশন আসতে পারে, মানে খুব বুড়ো বয়সের কথা বলছি আর কি। তো নিজের গলা যখন শুনবো তখন মেমোরিজ যাবে ওখানে, এমনিতেই তো যাবে। একটা জিনিস তোমার কাছে আমার শেষ প্রশ্ন একেবারে, ধরো আজকের সময় দাঁড়িয়ে যখন তুমি এত হাজার মানুষের সাথে তুমি যোগাযোগ হচ্ছে, তাদের সাথে প্রফেশনালি বলো বা প্রফেশনের বাইরেও যোগাযোগ হচ্ছে, স্পিরিচুয়ালিটি এই প্রত্যেকটা মানুষের সঙ্গে ব্যবহার করতে, মানে তাদের সাথে আদান প্রদান করতে ভাবের তোমাকে কি শেখাচ্ছে? কেননা এই প্রশ্নটা আমার প্রশ্ন, এটা আমি জানি না অডিয়েন্সের প্রশ্ন কিনা এটা, কারণ আমি শিখতে চাইছি। কেননা আমার জীবনে মিডিয়া আগে ছিল, ছেড়ে দাও, কিন্তু আবার সেই সংযোগ শুরু হচ্ছে। আমি তোমার থেকে এটা শিখতে চাইছি। আমাদের ভিতরে, প্রতিটা মানুষের ভিতরেই একটা পোটেনশিয়াল আছে, আর সবাইকার পোটেনশিয়ালটা কিন্তু এক, মানে সবাইকার ভিতরেই কুণ্ডলিনী শক্তিটা রয়েছে। আর কুণ্ডলিনী শক্তিকে তোলা, যেটাকে পোটেনশিয়াল এনার্জিটাকে কনভার্ট করে কাইনেটিক এনার্জি করা, সেইটাই প্রসেসটা সবাইকার দরকার, ট্রান্সফরমেশনটা দরকার। তাতেই শিব শক্তির যে মিলন বলা হয়। আমরা নিচেতেই কুণ্ডলিনী থেকে তুলে যত নিয়ে যাচ্ছি, সেইটা কিন্তু মানে অদ্ভুত ফাংশন প্রতিটা মানুষ রয়েছে। আর প্রতিটা মানুষের ভেতরে আমি মনে করি না আমরা মানে ভার্টিক্যাল স্টেপসে রয়েছি, যে আমি এইখানে আর একটা লোক এই জায়গায়, আমি আরও ওপরে, তা নয়। আমরা কিন্তু একটা সার্কেলে ঘুরছি, রিলেটিভ টু ইচ আদার। তাই জন্য আমার মনে হচ্ছে আমি হয়তো এগিয়ে আছি, কিন্তু পেছন থেকে যদি অন্য লোকটা দেখছি, সে হয়তো আমার থেকে এগিয়ে আছে। কেন? আমরা একটা চক্রের ভেতরে ঘুরছি। সবাই কিন্তু সবাই একটা না একটা স্টেজ দিয়ে যাবে প্রতিটা পিরিয়ডে লাইফে। সেইখানেই আমাদের হয়তো জন্মান্তরে আমরা শিখছি, বা আমাদের যা আগে শিখেছি সেইটাকে আমরা এই জন্মতে হয়তো এগিয়ে নিয়ে যেতে পারি। আর কিন্তু আমার আর একটা জিনিস যেটা মনে করি, যে আমাদের যেরকম এই মানুষ
এই যন্ত্রটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার কোনো ম্যানুয়াল, মনে করি যে ম্যানুয়াল নেই, ওই ম্যানুয়ালটা আছে। এই যে স্কিলগুলো কিন্তু রেপ্লিকেট করা যায়, ইট ইজ ভেরি ক্লিয়ারলি রেপ্লিকেবল প্রসেস। আমরা সবাই একটা ক্যামেরা কিনলে তার ম্যানুয়াল পড়ি, কিন্তু আমার নিজের বডিটাকে চালনা করার জন্যে বা এই জীবনটাকে চালনা করার জন্য যে ম্যানুয়ালটা কিন্তু কেউ পড়তে চাই না, বা তার সেইটাকে চালনা করার জন্য যে ইনস্ট্রাকশন দিয়ে গেছে সেটাকে আমরা মানতে চাই না। সেইটাকে যখন আমরা এত সিস্টেম্যাটিক্যালি ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতন তৈরি করে দেওয়া আছে, সেই মন্ত্র বলো, নাম্বার অফ টাইমস মন্ত্র বলো, জব বলো, সব ক্যালকুলেট করে দেওয়া আছে। ওগুলোকে যদি আমরা ঠিক করে ফলো করি, তুমি সব জিনিস, সব এভরিথিং ইজ পসিবল। ওই স্কিল ইজ, অ্যান্ড এটা নয় যে শুধু আমি পারবো বা আমার কৃপা আছে। ঠিক আছে, আমি মানছি কৃপা আছে, কিন্তু এটা এনিবডি ক্যান ডু ইট। তুমি যদি ফিক্সড ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তার আনসার পাবে। লোকেরা বলবে, ও আমি তো চাই, আমার হয় না, ওসব একটা লোকের হয়েছে বলে আমার হবে না। আমি মনে করি প্রতিটা লোকই পারবে, প্রতিটা লোক করতে চায় না, কোথাও গিয়ে আটকে যায়, কোথাও কন্ডিশনিং তাকে আটকে দেয়, তার ভেতরে সেলফ ডাউট থাকে। সেলফ ডাউটটা আবার, এটা আমাদের আবার লাহিড়ী মশাই একটা খুব ভালো কথা বলতেন, বনত বনত বাত বন যায়। তুমি যদি করতে করতে থাকো, আমি আবার বলবো ক্রিকেটের একটা পরিভাষা দেখবে যে ইউ হ্যাভ টু কিপ টেকিং দ্য সিঙ্গলস অ্যান্ড ওয়েট ফর দ্য সিক্সেস। কিন্তু যখন সিঙ্গেলও নেবে না, কবে সিক্স মারবে তার জন্যে বসে থাকবে, সেটা হয় না। খেলা জিততে গেলে তোমাকে রান নিয়েই যেতে হবে, ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং, কর্ম করে যেতে হবে, ক্রিয়া করে যেতে হবে। সো ইউ হ্যাভ টু কিপ রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ওয়েট ফর দ্য বিগ সিক্সেস। তখন এই মিরাকেলগুলো আসতে আরম্ভ করে। অসাধারণ, অসাধারণ একটা জিনিস। আসলে আলোচনা চলতে চলতে একেবারে শুরুতে যেখান থেকে আমি বলা শুরু করেছিলাম যে আজকে দেবাশিস তার সাথে বসে কথা বলাটা আমার কাছে যেমন একটা অদ্ভুত, এবং সেটাও খুব স্বাভাবিক। এবং দেবাশিস তার জীবনে, আজকে তার জীবনে যে সফলতার জায়গায় তিনি আছেন, আসলে সেই সফলতাটা না কেবলমাত্র কাজের জায়গায় সফল তিনি এমনটা নন, কিন্তু সেই সফলতাটা তার মানসিকভাবে এবং জীবনের এই যে যাত্রাপথ, জন্ম থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, আরেকটা নতুন জন্মের দিকে যাওয়া, সেই যাত্রাপথেও কিন্তু তিনি কতখানি সফল সেটা সময় বলবে। কিন্তু এটুকু অন্তত এপিসোডের শেষে এসে আমি বলতে পারি একেবারে নিজের কাছে আর কি, যে সে কিন্তু সচেতন, দাদা কিন্তু সচেতন সেই জায়গায়। তো আমাদের এই যে বিশ্বাস এবং অবিশ্বাসের যে জায়গাটা, সেই বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গাটাতে আমরা ফেঁসে পড়ে আছি, আটকে পড়ে আছি। কেননা এই প্রসিডিওরে, অর্থাৎ বিশ্বাস অবিশ্বাসের ওপরে ওঠার যে আকাঙ্ক্ষা, ইচ্ছে, সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা ইমোশনালি যাচ্ছি। আমরা ইমোশনের বাইরে যে জায়গাটা আছে, আনন্দ, যেটা দাদার কথা ধরেই আমি বলছি, হ্যাঁ, আমি পুরোটা জিস্ট করছি আর কি এপিসোডের। তো সেই যে জায়গাটা পৌঁছানোর যে আকাঙ্ক্ষা, মানে ভালোবাসার চেয়েও আর কি কিছু আছে, আরও কি কিছু হয় তার থেকে? মানে একটা দুধ, সেখান থেকে মাখন উঠছে, সেখান থেকে ঘি তৈরি হচ্ছে, আচ্ছা ঘিয়ের পরেও কি স্টেপ আছে? তো এই যে ব্যাপারটা, এই জায়গায় নিজেকে চালনা করে, এবং সেক্ষেত্রে কুণ্ডলিনী একটা বিশাল ফ্যাক্টর। তো সাধনার, আমাদের সনাতনের আর কি অন্যান্য যত মার্গ আছে সেখানেও সেই জায়গাটা আছে। আজকের এপিসোডের শেষে একেবারে শেষ প্রশ্ন বলেছিলাম, কিন্তু আরেকটা শেষ প্রশ্ন। তুমি তোমার জীবনে এতটা পথ চলেছো দাদা, আজকে তোমার সাথে আমার বসে কথাবার্তা হচ্ছে, তো এই অপরচুনিটি মা নর্মদা আমাকে দিয়েছে। একটা লেসন বলো, একটা লেসন তুমি আমাকে দাও। কেননা তোমার সাথে আমি 2-3 ঘন্টা কথা বলেছি, তুমি তোমার জীবন থেকে 3 ঘন্টারও বেশি সময় দিয়েছো তুমি আমাকে ওভার টেলিফোন। একটা কি দুটো আমাকে লেসন দাও, যেটা আমি শিখবো, এবং ভিডিও যদি কখনো ভুলে যাই, আমি অন্তত এই ভিডিওটা দেখে নিতে পারবো যে হ্যাঁ, দেবাশিস দা আমাকে এটা বলেছিল। দেখো, ফার্স্ট অফ অল আমরা যেটা আজকের যুগে আছি, সবাই বলতে আরম্ভ করে, ও আই অ্যাম সায়েন্টিফিক, বা আমাদের পুরনো জিনিসের স্ক্রিপচারগুলো ভুল। কোনোটাই ভুল নয়, আর নতুন খোঁজটাও ভুল নয়। আমাদের
সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কখনো মানুষের যে আমরা যখন ছোট থাকি যে অদ্ভুত যেটা দেখে অ্যামেজমেন্ট, উই ইউজ টু গেট অ্যামেজড, সেই চাইল্ড লাইক যে ফিলিংটা কখনো ছেড়ো না। আমার ভেতরে এখনও সেই ম্যাজিককে বিশ্বাস করা বা স্যান্টাক্লজকে বিশ্বাস করা বা ফেয়ারি টেল বিশ্বাস করা, অদ্ভুত সেই জিনিসগুলো এখনও আছে। বা আমি সেই জিনিসটা কখনো ছাড়বে না। সেই মানুষের যে শিশু মনটাকে ধরে রাখবে, ওটা একটা খুব ইম্পর্ট্যান্ট লেসন। কেন সেইখানেই হ্যাপিনেস। আমরা সবাই চাইও আমি বড় হয়ে গেছি বা বড় চাই, সেটা নাম্বার ওয়ান। নাম্বার টু মনে করি আমি যেটা পেয়েছো সেটাকে আবার বারবার পেতে হবে, সেইটা মনে করে বসে থাকলে চলবে না। পেয়েছো, ওটা ভোগ হয়ে গেছে, এবার ওটাকে ছেড়ে দিতে পারো। কিন্তু ভোগটা দরকার, তোমায় পেতে হবে, তারপরে ছাড়বে। লোকেরা বলে ও আমি তো চেষ্টা করবো না, ওর দরকার নেই, ওসব জিনিস আধ্যাত্মিক পথ থেকে সরিয়ে দেয় না। আধ্যাত্মিক পথ তোমাকে ওই জায়গায় নিয়ে গিয়ে তারপরে জিনিসটাকে তখন যে ত্যাগটা করবে সেইটাই হচ্ছে রিয়েল ত্যাগ। আমাকে যদি তুমি আজকে বলো যে তুমি এসব ছেড়ে দিয়ে চলে যেতে পারবে, আমি চাই না। হ্যাঁ, কেন আমার তো ভোগ হয়ে গেছে। আজকে রাত্রিরেও যদি আমি চোখটা বন্ধ করি, খুব আনন্দই চোখ বন্ধ করবো আমি। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না কিন্তু তোমাকে, মানে এই যে কৃপা ভগবানের আমাকে যা দিয়েছে, মানে চিন্তার বাইরে, মানে সুযোগ, মানে জায়গা, সমৃদ্ধি, যা চেয়েছি তাই পেয়েছি। তো মানে সব দিক দিয়ে, মানে ফাইন্যান্সিয়ালি, রিলেশনশিপ, কেরিয়ার, মানুষ। কিন্তু একটা জায়গায় আমি বারবার বলি, ওইটা হচ্ছে ওই মানে ভগবানের সঙ্গে এই যে মেডিটেশন বা এই যে ক্রিয়া, বা আমি বলি না যে শুধু ক্রিয়া। আজকে ইসলামিক যে রিলিজনের যে পদ্ধতিটা, 5 বার নামাজ পড়া, ওই ডিসিপ্লিনটা, 5 বার প্রেয়ার করা ফিক্সড রুটে, ওরা যে পশ্চারগুলো ইউজ করে, ওরা ওই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করছে, প্রতিটা চক্রকে স্টিমুলেট করছে। তারাও করছে, আমরাও করছি। আমরাও আমাদেরও যে জায়গাগুলো টাচ করে, তুমি যদি দেখো পুরোহিত মশাই যখন পুজো করতে বসছে, যে জায়গাগুলোকে টাচ করছে, সব জায়গাগুলো কিন্তু স্টিমুলেট করছে কুণ্ডলিনীকে, প্যারাসিম্প্যাথেটিক। তো ওইগুলোকে তুমি ফলো করতে হবে। আমাদের প্রতিটা রিচুয়ালগুলোকে কিন্তু মানে তাচ্ছিল্য করলে হবে না। সো রিচুয়ালগুলোকে রেসপেক্ট করো, শিশু মনকে রেখো, রিচুয়ালকে রেসপেক্ট করো। আর ওইগুলো করতে করতে তখন দেখবে ভয় চলে গেছে, অ্যাটাচমেন্ট চলে গেছে, তখনই দেখবে তুমি সেই সচ্চিত আনন্দ। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমার কাছে এটা বেশ বড় একটা পাওয়া। আজকের এপিসোডের শেষে তোমাকে অনেক ধন্যবাদ জানাই, তুমি সময় দিলে আমাকে। এবং আমি জানি না পরবর্তীতে আমরা আর এই ধরনের এপিসোড করব কিনা। আজকে 2টো এপিসোড শ্যুট করছি আর কি। তো সেই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি বলবো তো এটা সুযোগটা হলো লোকেরা শুনুক। যদি কোনো লোক যদি শুনে তার একটু চেঞ্জ হয়, তাহলে আমি মনে করব যে আমি ভগবানের কাছে কৃতার্থ এই ব্যাপার নিয়ে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আপনার সাথে দেখা হবে চ্যানেলে আবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে অবশ্যই থাকুন। নমস্কার।